দ্বাদশ শ্রেণীর ব্যবহারিক ভূগোলে মানচিত্র অভিক্ষেপ বিষয়ে আমরা প্রথম পর্বের ধারণামূলক আলোচনা করেছি। আজকে আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করে নেব মানচিত্র অভিক্ষেপ করতে গেলে যে সমস্ত পরিভাষাগুলো লাগে সেই পরিভাষাগুলো সম্পর্কে পরিচিত হওয়ার। তা দেখো, মানচিত্র অভিক্ষেপ কি সে সম্পর্কে আমাদের ধারণা হয়েছে যে পৃথিবীর যে সমস্ত অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা গুলো থাকে সেটা আলোর উৎস সাহায্য নিয়ে বা আলোর উৎসের সাহায্য ছাড়া যখন একটা কোনো সারফেসের ওপর বা দ্বিতল সারফেসের ওপর ফেলা হয়, তখন পৃথিবীর যে সমস্ত অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার জালিকাগুলো রয়েছে সেটা সেই কাগজের ওপর একটা ছায়া সৃষ্টি করে, ফলে মানচিত্র অভিক্ষেপের সৃষ্টি হয়। তা মানচিত্র অভিক্ষেপ করতে গেলে যে সমস্ত বিষয়গুলো তোমাদের জানতে হবে সেগুলো একটু আমি আলোচনা করি। তা দেখো, প্রথমেই হচ্ছে ভূগোলক বা গ্লোব বা জেনারেল গ্লোব। দেখো, সাধারণত তোমরা যে গ্লোবগুলো দেখে এসছো এতদিন স্যারেরা বা ম্যাডামরা ক্লাসে নিয়ে পড়াতে এসেছেন বিভিন্ন বিষয় প্রদর্শনের জন্য, যেটাকে রিভলভ করা যায়, ঘোরানো যায়, যেটায় অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা অঙ্কনের সঙ্গে সঙ্গে সেখানে পৃথিবীর সমস্ত মানচিত্রগুলো বা সমুদ্র, সাগর, মহাসাগর ইত্যাদি সব থাকে, সেটাই হচ্ছে ভূগোলক বা গ্লোব। আমি একটা ছোট্ট আঁকার চেষ্টা করেছি। তাহলে যেটা তোমরা দেখে এসেছো পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ, সেটাই হচ্ছে ভূগোলক বা গ্লোব। কিন্তু মানচিত্র অভিক্ষেপ করতে গেলে এই গ্লোবটার আমরা সাহায্য নিই না। যে গ্লোবের সাহায্য নিই তাকে বলা হয় সৃজনী ভূগোলক বা জেনারেটিং গ্লোব। সেই গ্লোবটা একই রকমই, যাতে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার জাল থাকে কিন্তু মানচিত্রগুলো অঙ্কন করা থাকে না। অর্থাৎ এটা একটা স্বচ্ছ গ্লোব বা বলতে পারো একটা কঙ্কাল সার গ্লোব, যেখানে শুধুমাত্র অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার জালিকাকার অবস্থাটা শুধু থাকে, মানে জালগুলো শুধু থাকে। তাহলে এটাই হচ্ছে সৃজনী ভূগোলক। এই ভূগোলক অনুযায়ী মানচিত্র অভিক্ষেপ অঙ্কন করা হবে। অর্থাৎ এই ভূগোলকের যদি আলোর সাহায্য নিয়ে অভিক্ষেপ করা হয়, তাহলে কোনো একটা জায়গায় আলো ফেলা হবে, গ্লোব একটা জায়গা থেকে আলো ফেলা হবে, ধরো এখান থেকে আলো ফেলা হতে পারে, ভূগোলকের কেন্দ্র থেকে আলো ফেলা হতে পারে। তাহলে আলোটা পড়ার পর গ্লোবের ওপর তার কোনো না কোনো অংশে একটা সাদা কাগজ থাকবে যার ওপর ছায়াটা পড়বে। যেমন ধরো, যদি এই কেন্দ্রে কোনো আলো রাখা হয়, তাহলে এখানে একটা কাগজ রাখা যেতে পারে। তাহলে এই এই পৃথিবীর যে ছায়াটা তৈরি হবে সেটা কতগুলো এককেন্দ্রিক বৃত্তের মতো, অক্ষরেখাগুলো এবং দ্রাঘিমা রেখাগুলো কেন্দ্র বহির্মুখী কতগুলো রেখা। তাহলে সৃজনী ভূগোলক হলো সেই ভূগোলক যেটা নিয়ে মানচিত্র অভিক্ষেপ অঙ্কন করা হবে এবং যেটা শুধুমাত্র পৃথিবীর অক্ষরেখা এবং দ্রাঘিমাগুলো থাকে, এরকম একটা কঙ্কালসার ভূগোলক। 3 নম্বর হচ্ছে ভৌগোলিক জালক, জিওগ্রাফিক্যাল গ্রিড। তো দেখো, প্রথম যে গ্লোবটার কথা বললাম সেই গ্লোবেতে যে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার বিস্তার থাকে সেগুলো পরস্পর যুক্ত হয়ে বা পরস্পর ছেদ করে যে জাল তৈরি করে, যে গ্রিডগুলো বা খোপগুলো তৈরি করে। যেমন ধরো, এখানে একটা গ্রিড তৈরি হয়েছে, এখানে একটা গ্রিড তৈরি হয়েছে, তাহলে এই গ্রিডগুলোকেই বলা হচ্ছে ভৌগোলিক জালক বা জিওগ্রাফিক্যাল গ্রিড। এবার মানচিত্র অভিক্ষেপে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রেখা জালক, ভৌগোলিক জালক নয়, রেখা জালক বা গ্র্যাটিকিউল। এই গ্র্যাটিকিউলটা কি? দেখো, যে সমস্ত ভৌগোলিক জালকগুলো জেনারেটিং গ্লোবে থাকবে, আমরা যদি আলোর সাহায্য নিয়ে বা আলোর সাহায্য ছাড়া বিশেষ পদ্ধতিতে এই গ্লোবটার ছায়াপাত করি, তাহলে সেই ছায়াপাতটা অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার যে জাল তৈরি করবে তাকেই বলা হবে গ্র্যাটিকুল। অর্থাৎ আমরা যখন জেনারেটিং গ্লোব বা সৃজনী ভূগোলকের ছায়া কোনো একটা
টু ডাইমেনশনাল সারফেসের ওপর ফেলবো, যেটাকে আমরা বলেছিলাম কাগজ, তাহলে সেই কাগজের ওপর অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার যে জাল তৈরি হবে তাকেই বলা হবে গ্র্যাটিকুল। অর্থাৎ অ্যাকচুয়ালি প্রজেকশনে আমরা এই অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার শুধুমাত্র গ্র্যাটিকুল গুলোকেই অঙ্কন করি, তার ওপর যদি কেউ ম্যাপ আঁকতে চায় অঙ্কন করতে পারে। তাহলে এবার দেখো, সেই জালগুলো এরকম হতে পারে, এটা সাধারণত বেলন অভিক্ষেপের ক্ষেত্রে, এইটা একটা সাংকব অভিক্ষেপের ক্ষেত্রে এইরকম গ্র্যাটিকুল গুলো তৈরি হতে পারে। আর একটা সমতল পৃষ্ঠ যদি হয় তাহলে সমতল পৃষ্ঠে এরকম গ্র্যাটিকুল তৈরি হতে পারে। তাহলে কেমন গ্র্যাটিকুল অর্থাৎ অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার জালিকা তৈরি হবে সেটা ডিপেন্ড করছে যে কি ধরনের প্রজেকশন হচ্ছে তার উপর। বেশ, এরপর হচ্ছে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে বিকাশযোগ্য তল বা ডেভেলপেবল সারফেস। এই ডেভেলপেবল সারফেস বলতে বোঝায়, যেমন ধরো ওই দিক থেকে লাইট রয়েছে, তা লাইটের পর আমি যদি ধরো আমার এখানে একটা ডায়েরি রয়েছে, তাই এই ডায়েরিটা আমি যখন লাইটের সামনে ধরছি পিছনে একটা শ্যাডো পড়ছে, তাহলে এই শ্যাডোটা কার ওপর পড়ছে? এই বোর্ডের ওপর পড়ছে। সেরকমই আমি যদি আলো সামনে রয়েছে তার পাশে যদি একটা কঙ্কালসার গ্লোব ধরি, তাহলে আলোর মানে পৃথিবীর ওপর আলোটা পড়ে সেই ছায়াটা যে কাগজের ওপর পড়বে, যে সারফেসের ওপর পড়বে তাকেই বলা হচ্ছে বিকাশযোগ্য তল। অর্থাৎ সোজা কথায় মানচিত্র অভিক্ষেপে অভিক্ষেপটা যার ওপর পড়বে, যার ওপর এই রেখাজালকগুলো তৈরি হবে সেটাই হচ্ছে বিকাশযোগ্য তল। এবার এই বিকাশযোগ্য তল তিন ধরনের হতে পারে। বিকাশযোগ্য তল মাফ করো, বিকাশযোগ্য তল সাধারণত সমতল কাগজ হয়। কেমন হবে সেই সেই ছায়াপাতটা সেটা তিন ধরনের, যেটা আমি একটু আগে বললাম। তো মূলত বিকাশযোগ্য তল হচ্ছে একটা সমতল সাদা কাগজ যার ওপর এই রেখাপাতগুলো বা ছায়াপাতগুলো সৃষ্টি হবে বা গ্র্যাটিকুলগুলো সৃষ্টি হবে। এটা সাধারণত একটা, আমরা প্রথমে বলেছিলাম দেখবে যে ত্রিমাত্রিক সৃজনী ভূগোলকের ছায়াটা একটা দ্বিমাত্রিক কাগজের ওপর ফেলা হয়, তাহলে যে কাগজটার ওপর ফেলা হবে সেটাই হবে ডেভেলপেবল সারফেস বা বিকাশযোগ্য তল। এবার দেখো 6 নম্বর পয়েন্টে রয়েছে আলোর উৎস বা সোর্স অফ লাইট। সোর্স অফ লাইট কি? প্রজেক্ট করতে গেলে যখন সেই সিনেমা দেখার কথা বলেছিলাম তখন দেখবে যে একটা ফিল্মকে পিছন থেকে আলোর সাহায্যে পর্দায় ফেলা হয়, তাহলে এই আলোটার দ্বারাই কিন্তু ফিল্মটা ওই পর্দায় ফুটে উঠছে। তাহলে এখানে আলোর উৎস অর্থাৎ ম্যাপ প্রজেকশন করতে গেলে আলোটা কোথা থেকে পড়ছে সেটাই হচ্ছে আলোর উৎস। আলোটা কোথা থেকে আসছে, যেমন ধরো এখানে যদি আমি এখানে এটা বিকাশযোগ্য একটা তল বা একটা কাগজ ধরো রয়েছে, তাহলে বা এখানেও ধরো আমি আরেকটা একদম উত্তর মেরুতে ঠেকে থাকা একটা কাগজ হয়তো দিলাম, ধরো কাগজটা এরকম চৌকো রয়েছে। এবার ধরো আমি এই এই সৃজনী ভূগোলকের কেন্দ্রে একটা আলো জ্বাললাম, তাহলে যদি এরকম একটা টর্চই আমি জ্বালি তাহলে যে সমস্ত অক্ষরেখা দ্রাঘিমা রেখাগুলো রয়েছে তখন এই ডেভেলপেবল সারফেস বা বিকাশযোগ্য তলের ওপর এইরকম কতগুলো রেখাপাত সৃষ্টি করবে বা গ্র্যাটিকুল সৃষ্টি করবে। ঠিক আছে, তাহলে আলোটা সৃজনী ভূগোলকের কেন্দ্রে হতে পারে, সৃজনী ভূগোলক থেকে কিছুটা দূরে হতে পারে, তাহলে ছায়াটা কোথায় পড়বে? এখানে। সৃজনী ভূগোলক থেকে অসীম দূরত্বেও হতে পারে, অর্থাৎ যেখানে খুশি আমি আলোটার সাহায্য নিতে পারি। আলোটা কতটা কাছাকাছি বা দূরে থাকবে তার উপর কিন্তু বিকাশযোগ্য তলে যে গ্র্যাটিকুলগুলো তৈরি হবে সেটা ডিপেন্ড করছে। যেমন দেখবে যদি কাছাকাছি আলো থাকে, যেমন এখানে যদি আলো থাকে তাহলে এর ছায়াটা একরকম হবে, দূরে যদি আলো থাকে তাহলে তার ছায়াটা একরকম হবে। তাহলে প্রজেকশনে অ্যাকচুয়ালি আলোর উৎস ব্যবহার হতেও পারে নাও হতে পারে। যেমন ধরো এখানেই আমি দুটো আরো ভাগ করেছি, একটা হচ্ছে দৃশ্যানুক অভিক্ষেপ আর একটা হচ্ছে অদৃশ্যানুক অভিক্ষেপ। অর্থাৎ মানচিত্র অভিক্ষেপ অঙ্কন করতে যখন আলোর উৎসের সাহায্য নেওয়া হয় তখন তাকে বলা হবে পার্সপেক্টিভ বা দৃশ্যানুক অভিক্ষেপ। আর যদি আলোর সাহায্য ছাড়াই
কোনো অন্য উপায়ে ম্যাপ প্রজেকশন করা হয় তাহলে তাকে বলা হবে অদৃশ্যানুক অভিক্ষেপ। যেমন তোমাদের মনে হতে পারে যে এটা আবার কি করে সম্ভব, দেখো সম্ভব হতে পারে। যেমন ধরো এই যে গ্লোবটা রয়েছে, বা আমি এটা দিয়ে দেখাচ্ছি, এই গ্লোবে একটা এরকম বেলন বা চোঙের মতো জিনিস এটাকে স্পর্শ করেছে। তাহলে আমি আলোর সাহায্য ছাড়া তাহলে এই গ্লোবটা নিরক্ষরেখা থাকবে 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, এরকম করে যদি অক্ষরেখাগুলো 10 ডিগ্রি অন্তর অন্তর থাকে, তাহলে এই বেলনটা নিশ্চয়ই পৃথিবী যেহেতু গোল তাহলে তার মাঝখানটাকে স্পর্শ করে থাকবে, অর্থাৎ নিরক্ষরেখা বরাবর এই গ্লোবটাকে টাচ করে থাকবে। তাহলে নিরক্ষরেখাটা যে বরাবর ওই গ্লোবটাকে টাচ করেছে, আমরা যদি বৃত্ত দিয়ে ওই কাগজের ওপর রেখা টেনে দিই তাহলে দেখা যাবে যে এই কাগজটার ওপর একটা এরকম বৃত্তাকার দাগ দেয়া হলো। তাহলে এটা নিরক্ষরেখার ক্ষেত্রে। তাহলে আবার যদি আমি অন্য অক্ষরেখার দাগ দিই, অর্থাৎ এইখানে যদি সেই অক্ষরেখাটা থাকে, আমি এটাকে টেনে নিয়ে গিয়ে এইখান বরাবর একটা বৃত্ত দিই, তাহলে আর একটা অক্ষরেখা তৈরি হবে। এইবার এই কাগজটাকে যদি আমরা কেটে নিই তাহলে এটা এরকম একটা গ্র্যাটিকিউল যুক্ত চিত্র তৈরি করবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আলোর উৎস সাহায্য নেওয়া হতেও পারে, বা অদৃশ্যানুক অভিক্ষেপে আলোর সাহায্য সাধারণত লাগে না। এছাড়াও আরো ভাগ রয়েছে দুটো, একটা হচ্ছে সেমি পার্সপেক্টিভ বা প্রায় দৃশ্যানুক, অর্থাৎ কিছুটা আলোর সাহায্য নেওয়া হয়, কিছুটা অন্য পদ্ধতিতে নেওয়া হয়। আর একটা রয়েছে যেটায় আলোর একদমই সাহায্য নেওয়া হয় না এবং অন্যভাবে সেই প্রজেকশনটা করা হয়। বেশ, এবার দেখো পরের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে প্রমাণ অক্ষরেখা বা স্ট্যান্ডার্ড প্যারালাল। এই স্ট্যান্ডার্ড প্যারালালটা কি? সাধারণত কি হয়, বেলন অভিক্ষেপে, ধরো গোলাকার পৃথিবী, এবার বেলন অভিক্ষেপে একটা শঙ্কু পৃথিবীকে অক্ষরেখা দ্রাঘিমা রেখা বিশিষ্ট পৃথিবীকে স্পর্শ করে, অর্থাৎ সৃজনী ভূগোলককে স্পর্শ করে। এইবার এই শঙ্কুটা মানে একটা টোপরের মতো ভাবো, তাই টোপরের মতো একটা বিকাশযোগ্য তল যখন পৃথিবীকে টাচ করে তখন কোনো না কোনো একটা বা দুটো অক্ষরেখাকে সেই শঙ্কুটা স্পর্শ করে। ঠিক আছে, তাহলে এই সাংখ্যক অভিক্ষেপের ক্ষেত্রে বা কনিক্যাল অভিক্ষেপে বা কোনো একটা শঙ্কু বিকাশযোগ্য তল যদি পৃথিবীকে কোনো একটা নির্দিষ্ট একটা বা দুটো অক্ষরেখাকে স্পর্শ করে, তাহলে যে অক্ষরেখাকে এই বিকাশযোগ্য তলটা স্পর্শ করবে তাকে বলা হবে প্রমাণ অক্ষরেখা। চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই অক্ষরেখাটা এই বিকাশযোগ্য তলকে স্পর্শ করেছে, তাহলে এটাই হবে কি প্রমাণ অক্ষরেখা। ঠিক আছে, তাহলে কি বললাম, যদি সাংখ্যক অভিক্ষেপে একটা শঙ্কু পৃথিবীকে টোপরের মতো আকারে ওপর থেকে, ধরো টোপর পরিয়ে দেওয়ার মতো যদি একটা বিকাশযোগ্য তল দেয়া হয়, তাহলে যে অক্ষরেখা বরাবর এই বিকাশযোগ্য তলটা যে অক্ষরেখা বরাবর স্পর্শ করে সেই অক্ষরেখাটাই হবে প্রমাণ অক্ষরেখা। এবার সেই বরাবর যদি আমি একটা এরকম বৃত্তচাপ এঁকে ফেলি তাহলে ওই অক্ষরেখাটা অঙ্কন হয়ে যাবে, এবং প্রমাণ অক্ষরেখা বরাবর এই সৃজনী ভূগোলকের যা দৈর্ঘ্য আর আমার প্রজেকশনে ওই প্রমাণ অক্ষরেখার দৈর্ঘ্যটা সমান থাকে, অর্থাৎ প্রমাণ অক্ষরেখা বরাবর সাধারণত স্কেলটা একই থাকে। এবার দেখো প্রমাণ অক্ষরেখা একও হতে পারে, মানে একটা অক্ষরেখাকে স্পর্শ করতে পারে, আবার দুটো অক্ষরেখাকেও স্পর্শ করতে পারে। এই হিসাবে আবার প্রজেকশনের ভাগ রয়েছে, যেমন কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল অর টু স্ট্যান্ডার্ড প্যারালাল, অর্থাৎ এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্যক অভিক্ষেপ বা দ্বি প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সাংখ্যক অভিক্ষেপ বা সহজ সাংখ্যক অভিক্ষেপ। ঠিক আছে, তাহলে প্রমাণ অক্ষরেখা একটা সাংখ্যক বিকাশযোগ্য তল বা শঙ্কু
পৃথিবীকে যে অক্ষরেখা বরাবর স্পর্শ করবে সেটাই হবে প্রমাণ অক্ষরেখা। এরপর হচ্ছে মধ্য দ্রাঘিমা রেখা। মধ্য দ্রাঘিমা রেখা সাধারণত কি, দেখো আমাদের মানচিত্র অভিক্ষেপে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার একটা বিস্তার থাকে। এবার এই দ্রাঘিমা রেখার যা বিস্তার থাকে, যেমন ধরো বলতে পারে যে শূন্য সরি বলতে পারে যে 0 ডিগ্রি থেকে 70 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত একটা প্রজেকশন করো, তাহলে আমার দ্রাঘিমাগুলো কি হবে? 0, 0, এটা হবে 10, এটা কত হবে 20, এটা হবে 30, এটা কত হবে 40, এটা হবে 50, এটা হবে 60, এটা হবে 70। তাহলে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। ধরো আমি তোমাদের প্রথম বোঝার সুবিধার্থে বললাম এটা 60 ডিগ্রি পর্যন্ত পূর্ব দেয়া রয়েছে। তাহলে আমার 0 ডিগ্রি থেকে 60 ডিগ্রি পর্যন্ত দ্রাঘিমা রেখার যদি বিস্তার থাকে তাহলে কটা দ্রাঘিমা আঁকতে হবে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। তাহলে এই 7টা দ্রাঘিমা রেখার মাঝখানে কোন দ্রাঘিমাটা রয়েছে? দেখো এদিকে 3টে এদিকে 3টে, অর্থাৎ 30 ডিগ্রি দ্রাঘিমাটা হবে মাঝখানে দ্রাঘিমা রেখা। অর্থাৎ দ্রাঘিমা রেখার বিস্তারের মাঝখানে যে দ্রাঘিমাটা অবস্থান করে তাকে বলা হয় মধ্য দ্রাঘিমা রেখা বা মধ্য বা সেন্ট্রাল মেরিডিয়ান। এবার দেখো যদি আগেরটাই আমি ভাবতাম, তাহলে আগেরটা যদি 70 হতো তাহলে এখানে মাঝখান কিন্তু আমরা অ্যাজ সাচ পেতাম না। অর্থাৎ যেহেতু 4টে 4টে 8টা রয়েছে, তাহলে মাঝখান কোনটা হতো? এই 30 আর 40-এর মধ্যবর্তী 35 ডিগ্রি দ্রাঘিমাটা, পূর্ব দ্রাঘিমাটা হতো মধ্য দ্রাঘিমা রেখা। তাহলে সোজা কথা, মধ্য দ্রাঘিমা রেখা নিয়ে অত জটিলতার দরকার নেই। তোমাকে যখনই ম্যাপ প্রজেকশন আঁকতে দেবে তখন পৃথিবী পৃষ্ঠের বা কোনো একটা জায়গার সার্টেন অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার মধ্যবর্তী স্থানের গ্র্যাটিকিউল বা রেখাজালক বা প্রজেকশন আঁকতে দেবে। তাহলে যা দ্রাঘিমা রেখার বিস্তার থাকবে তার মধ্যবর্তী বা মাঝখানে দ্রাঘিমা রেখাকে বলা হবে মধ্য দ্রাঘিমা রেখা। বেশ, পরবর্তী প্রধান বা মূল স্কেল বা প্রিন্সিপাল স্কেল। এই প্রিন্সিপাল স্কেলটা হচ্ছে, দেখো যে সৃজনী ভূগোলকটা থাকবে সেই সৃজনী ভূগোলকের স্কেল অনুযায়ী আমাদেরকে প্রজেকশনটা আঁকতে হবে। তাহলে সৃজনী ভূগোলকের স্কেলটাকেই বলা হয় প্রধান বা মূল স্কেল। অর্থাৎ সৃজনী ভূগোলকটা অনুযায়ী যেহেতু প্রজেকশনটা আমার আঁকতে হচ্ছে, সৃজনী ভূগোলক বড় হলে একরকম হবে, ছোট হলে একরকম হবে। ফলে পৃথিবীর প্রধান বা পৃথিবীর যে গোলকটা রয়েছে বা পৃথিবীর যে প্রকৃত গোলক রয়েছে তার সঙ্গে একটা নির্দিষ্ট অনুপাতে এইটার স্কেল থাকবে এবং এই স্কেল অনুযায়ী সাধারণত প্রজেকশনটা আঁকা হবে। তাহলে সৃজনী ভূগোলকের যে স্কেলটা যে অনুযায়ী প্রজেকশন আঁকা হয় তাকেই বলা হয় প্রধান বা মূল স্কেল। এবার দেখো এই দুটো তো আমি বলেইছি যে একটা হচ্ছে দৃশ্যানুক অভিক্ষেপ, একটা অদৃশ্যানুক অভিক্ষেপ। অর্থাৎ যদি আলোর সাহায্য নিয়ে অভিক্ষেপ অঙ্কন করা হয় তাকে বলা হবে দৃশ্যানুক অভিক্ষেপ, আর যদি আলোর সাহায্য ছাড়া অভিক্ষেপ অঙ্কন করা হয় তাকে বলা হবে অদৃশ্যানুক অভিক্ষেপ। এরপরে আরো দুটো টপিক আলোচনা করি, একটা হচ্ছে বেলন অভিক্ষেপ আর একটা হচ্ছে সাংকব অভিক্ষেপ। দেখো বেলন অভিক্ষেপ বলতে যখন সৃজনী ভূগোলককে একটা বেলন বিকাশযোগ্য তল হিসাবে স্পর্শ করে এবং যে অভিক্ষেপ অঙ্কন হয় তখনই তাকে বলা হবে সিলিন্ড্রিক্যাল প্রজেকশন বা বেলন অভিক্ষেপ। এবার এই যে পৃথিবীটা বেষ্টন করে একটা বেলন রয়েছে, যেমন ধরো ওই যে বলেছিলাম যে ঠোঙা তৈরি করার সময় একটা কাগজকে যখন জুড়ে নেওয়া হয় তখন একটা বেলন তৈরি হয়। তাহলে এরকম একটা বেলন যদি কোনো একটা জেনারেটিং গ্লোবের উপর চাপিয়ে দেওয়া হয় তখনই যে অক্ষরেখাগুলো অঙ্কন করা হবে তার গায়ে গায়ে তখনই এরকম দেখতে লাগবে কেটে নেওয়ার পর, সেটাকে বলা হবে কি বেলন অভিক্ষেপ। তার পরিবর্তে এরকম বেলনের পরিবর্তে যদি একটা সাংকব তল বা একটা শঙ্কু যদি একটা কোণ কোনো একটা সৃজনী ভূগোলককে স্পর্শ করে এবং সেই কোনো একটা নির্দিষ্ট অক্ষরেখা বরাবর তারা স্পর্শক হিসাবে কাজ করবে এবং তখন কতগুলো বৃত্তচাপের আকারে যে অভিক্ষেপ অঙ্কন হবে বা তৈরি হবে তাকে বলা হবে সাংকব অভিক্ষেপ।
এবার দেখো, আরেকটা হতে পারে যদি সমতল পৃষ্ঠ হয়, তাহলে এরকম বৃত্তাকার আমরা গ্র্যাটিকুল দেখতে পাবো। তো যাই হোক, তাহলে তোমাদের সিলেবাস অনুযায়ী যতটা প্রজেকশন রয়েছে তার মধ্যে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জেনারেটিং গ্লোব বা সৃজনী ভূগোলক। যে ক্ষুদ্র প্রতিরূপ রূপে গ্লোবটা নেওয়া হবে, যার স্কেল অনুযায়ী প্রজেকশন করা হবে বা যেটা অনুযায়ী প্রজেকশন করা হবে সেটা হচ্ছে সৃজনী ভূগোলক। তারপর হচ্ছে গ্র্যাটিকিউল বা রেখা জালক, অর্থাৎ যে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার জালটা তুমি খাতায় আঁকবে সেটাই হচ্ছে তোমার গ্র্যাটিকিউল। বিকাশযোগ্য তল হচ্ছে প্রজেকশনটা যে কাগজের ওপর ছায়াপাত সৃষ্টি করবে, অক্ষরেখা দ্রাঘিমা রেখার গ্র্যাটিকিউল সৃষ্টি করবে, সেটাই হচ্ছে বিকাশযোগ্য তল। আলোর উৎসের আমাদের যা প্রজেকশন রয়েছে, আমাদের প্রজেকশন রয়েছে সাধারণত নন পার্সপেক্টিভ, সেই কারণে আলোর দরকার নেই, সেজন্য আলোর উৎসটা আমাদের লাগবে না। প্রমাণ অক্ষরেখাটা খুবই গুরুত্বপূর্ণ। প্রমাণ অক্ষরেখা কার পাওয়া যাবে? সাংকব অভিক্ষেপে সাধারণত কি যে অক্ষরেখা শঙ্কু পৃথিবীর জেনারেটিং গ্লোবের যে অক্ষরেখা বরাবর স্পর্শক হিসেবে কাজ করবে সেটাই হবে প্রমাণ অক্ষরেখা। এবার দেখো এক্ষেত্রে কি হবে, এইখানে দেখো যদি আমরা পৃথিবীকে একটা বেলন স্পর্শ করাই তাহলে নিরক্ষরেখা বরাবরই একমাত্র স্পর্শক হিসাবে কাজ করবে। আচ্ছা বেশ, তাহলে প্রমাণ অক্ষরেখা। এরপর হচ্ছে মধ্য দ্রাঘিমা রেখাটা সবসময়ই লাগবে, কারণ অক্ষরেখা দ্রাঘিমা রেখার গ্র্যাটিকুল আঁকতে দিলে একটা দ্রাঘিমা রেখার বিস্তার থাকবে, তার মধ্যবর্তী দ্রাঘিমা রেখাটাই হবে মধ্য দ্রাঘিমা রেখা বা সেন্ট্রাল মেরিডিয়ান। আর প্রধান বা মূল স্কেল এটাও লাগবে, কারণ এই স্কেল অনুযায়ী সাধারণত খাতায় তোমাকে অভিক্ষেপটা অঙ্কন করতে হবে। এরপরে এই দুটো প্রজেকশন তোমাদের আছে সিলেবাসে, তাই বেলন অভিক্ষেপ এবং সাংকব অভিক্ষেপ, এই দুটো অভিক্ষেপ সম্পর্কে এক একটা করে আমরা এর পরের দিন আলোচনা করব। আজ তাহলে এই পর্যন্তই আলোচনা থাক। তোমরা এই বিষয়টা বিভিন্ন বই থেকে তৈরি করে নাও, পরের দিন আবার কতগুলো ভাষা নিয়ে বা পরিভাষা নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ তোমাদের।